হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS আইটি একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 ক্লাস চলছিল, যেখানে আমরা লাস্ট করেছিলাম হলো এই নেটওয়ার্ক টাইপ অ্যান্ড টোপোলজি এই চ্যাপ্টারটা। এর মধ্যে যে প্রথম পার্টটা অর্থাৎ নেট টাইপ, সেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। আজকের এই ভিডিওটাতে আমি নেটওয়ার্কের টোপোলজি অর্থাৎ যে আর্কিটেকচারের উপর ডিপেন্ড করে নেটওয়ার্কটা তৈরি হয় সেগুলো সম্পর্কে তোমাদেরকে আমি বলবো। তো চলো এক এক করে দেখে নিই এখানে আমাদের কি কি জানতে হবে। আমাদের এই টপিকটা পুরো কমপ্লিট হয়ে গেছিল। আজকে যেটা শুরু করব সেটা হলো এর নেটওয়ার্ক টোপোলজি সম্পর্কে, যেখানে আমরা জানো বাস, স্টার, রিং, ট্রি এই টোপোলজি গুলো কি জিনিস সেগুলো। তো হুম, সবার প্রথমে তাহলে প্রশ্ন আসে নেটওয়ার্ক টোপোলজি কাকে বলে। দেখো, বেসিক্যালি নেটওয়ার্ক টোপোলজি বোঝার আগে এটা বুঝতে হবে তোমাদেরকে নেটওয়ার্ক কখন তৈরি হয়। যখন মাল্টিপল কম্পিউটারকে একসঙ্গে কানেক্ট করে ডেটা ট্রান্সমিট আমরা করতে পারি, আদান প্রদান করতে পারি। এবার সেটা তারের মাধ্যমে হতে পারে বা বেতার তরঙ্গের মাধ্যমে কিন্তু হতে পারে। এই যে তৈরি করা হচ্ছে বা একসাথে অনেকগুলো কম্পিউটারকে রাখা হচ্ছে, এর আকৃতি কেমন হবে বা এর আর্কিটেকচারটা কেমন হবে, এটাই হলো তার টোপোলজি। এই টোপোলজির ওপরেই ডিপেন্ড করে নেটওয়ার্কের স্পিড কেমন হবে, কম হবে না বেশি হবে, সিকিউরিটি কতটা হবে বা না হবে সেগুলো। সবার প্রথম প্রশ্ন আসে নেটওয়ার্ক টোপোলজি কাকে বলে। লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যানের শ্রেণীর অন্তর্গত কম্পিউটারগুলি যে সুনির্দিষ্ট জ্যামিতিক বিন্যাসে কেবল বা তারের সাহায্যে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে তাকেই বলা হয় কি নেটওয়ার্ক টোপোলজি। কোথায় হয়? ল্যানের ক্ষেত্রে হয়, কেবল বা তারের মাধ্যমে হয়, এছাড়াও বেতার তরঙ্গের মাধ্যমে কিন্তু হতে পারে। প্রধানত এই টোপোলজি, নেটওয়ার্ক টোপোলজি কত ভাগে বিভক্ত? দেখো, তোমাদের বইয়ে কিন্তু আছে অনলি 4 টাইপের, কিন্তু অ্যাকচুয়ালি হয় টোটাল 6 ধরনের। তোমাদের বইয়ে বা তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হলো বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি আর এই ট্রি টপোলজি, এই প্রথম 4টে। কিন্তু বাকি আরো দুটো টপোলজি আছে খুব ইম্পর্টেন্ট টপোলজি, সেটা হলো মেশ টপোলজি, এটা হাইব্রিড। আমি জানি না কেন এটা তোমাদের সিলেবাসে দেয়নি। তো আমি তোমাদেরকে পড়াচ্ছি 6, পরীক্ষার সময় আসলে কিন্তু 4 লিখবে, কারণ তোমাদের কিন্তু বইয়ে 4 আছে বা সিলেবাসেও তোমাদের 4টে টাইপ আছে তাই। সবার ফার্স্টে আছে বাস টপোলজি, তারপরে স্টার, তারপরে রিং টপোলজি, তারপরে ট্রি টপোলজি, তারপরে মেশ টপোলজি, হাইব্রিড টপোলজি। দেখো, এদের নামের মাধ্যমে তোমরা টপোলজি সম্পর্কে কিন্তু গেস করতে পারবে। সবার আগে বাস টপোলজি কাকে বলে। বাস টপোলজি কিরকম? এরকম একটা পুরো ব্যাকবোন কেবল থাকে, সেই কেবলের সঙ্গে নানা ধরনের নেটওয়ার্কিং ডিভাইস, যেটা কোনো প্রিন্টার হতে পারে, কোনো ল্যাপটপ হতে পারে, কোনো কম্পিউটার হতে পারে বা কোনো সার্ভার হতে পারে, যুক্ত থাকে। তাই বলছে লোকাল এরিয়া নেটওয়ার্কের অন্তর্গত সব থেকে সরল এবং সাধারণ টপোলজি হলো কি এই বাস টপোলজি। এই টপোলজির একটি লম্বা তার, যাকে আমরা ব্যাকবোন কেবল বা ট্রাঙ্ক বলি, সঙ্গে কম্পিউটারগুলি যুক্ত থাকে। এই যে দেখতে পাচ্ছ একটা পুরো ব্যাকবোন তার আছে, এর সঙ্গে কিন্তু সমস্ত কম্পিউটারগুলো এরকম পরপর যুক্ত আছে। এই তারের মাধ্যমে ইলেকট্রিক সংকেতের সাহায্যে একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করা হয়। ধরো কম্পিউটার 1 থেকে কম্পিউটার 2 এ কোনো ডেটা যাবে, এই তারের মাধ্যমে এখান থেকে যাবে 2 এর কাছে পৌঁছাবে, এভাবে কিন্তু ডেটা ট্রান্সমিট হয়। এই যে পার্টিকুলার ব্যাকবোন কেবল, এর দুপাশে কিন্তু টার্মিনেটর থাকে, কি একটা এমন পার্ট যে ওই কানেকশনটাকে আটকে দেয়। এবার বাস টপোলজির সুবিধা এবং অসুবিধা কি। বাস টপোলজির সুবিধা: সহজ গঠন এবং খরচ কম। প্রথমেই তোমরা জানলে বাস টপোলজি সব থেকে ইজিলি তৈরি করা যায় আর এর গঠনের খরচাও কিন্তু অনেক কম হয়। এই টপোলজি যথেষ্ট সরল গঠনযুক্ত এবং কেবলের দৈর্ঘ্য ছোট হওয়ার কারণে নেটওয়ার্কের গঠনের খরচ কিন্তু অনেকটাই কম হয়। এবার দেখো, এটা তোমার কম্পিউটার কতগুলো লাগাচ্ছে তার উপরে ডিপেন্ড করবে দৈর্ঘ্য কত হতে পারে। সম্প্রসারণ সুবিধা: প্রয়োজন অনুসারে আমরা এই যে বাস টপোলজি, এটাকে কিন্তু আমরা আরো বড় করতে পারবো। কি করতে হবে? আমাকে আর একটা কেবল এর সঙ্গে জুড়ে দিতে হবে, ব্যাস, তাহলে এটা বড় হয়ে যাবে। মানে ইজিলি স্কেলেবল করা যায় এটাকে। নেটওয়ার্কের স্থায়িত্ব: নেটওয়ার্কে যুক্ত কোনো একটি কম্পিউটার যদি খারাপ হয়ে যায়, পুরো যে নেটওয়ার্ক সিস্টেমটা সেটা কিন্তু খারাপ হবে না। সাপোজ এই যে ছবিটা দেখো, নেটওয়ার্ক 1 বা এই কম্পিউটার 1 যেটা আছে সেটা খারাপ হয়ে গেল, তাহলে কিন্তু এই পুরো নেটওয়ার্কটা খারাপ হবে না। কিন্তু অসুবিধাতেও তোমরা জানতে পারবে, এই পার্টিকুলার ব্যাকবোনটা যদি খারাপ হয় তাহলে কিন্তু পুরো নেটওয়ার্কটাই টার্মিনেট হয়ে যাবে। তাই দেখো, এখানে অসুবিধা: ত্রুটি নির্ধারণ কঠিন। বাস টপোলজির সব থেকে বড় অসুবিধাগুলোর মধ্যে একটা, যদি পার্টিকুলার তারে কোনো এক জায়গায় খারাপ আসে তাহলে, বা যে ব্যাকবোন কেবল আছে সেটা যদি কোনো জায়গায় ফল্ট চলে আসে, তাহলে সেটাকে কিন্তু আইডেন্টিফাই করাটা কিন্তু খুব চাপের হয়ে যায়। এরপরে ব্যাকবোন কেবলের নির্ভরশীলতা: এই পুরো নেটওয়ার্কটা কি করে? এই পার্টিকুলার ব্যাকবোনের ওপরেই নির্ভরশীল হয়ে কাজ করে। এই ব্যাকবোন কেবলটাই যদি নষ্ট হয় তাহলে কিন্তু পুরো নেটওয়ার্ক সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। তথ্য প্রেরণের বেশি সময়: যেহেতু এখানে সমস্ত নেটওয়ার্ক ডিভাইসগুলো একটা কেবলের উপরে থাকে, ধরো কম্পিউটার 1 কোনো ধরনের ডেটা ট্রান্সমিট করতে যাচ্ছে, কম্পিউটার 1 ডেটাটা যতক্ষণ না কম্পিউটার 2 এর কাছে পাঠিয়ে দেবে ততক্ষণ অন্য কম্পিউটার কিন্তু ডেটা পাঠাতে পারবে না। এটাই হলো এর সবথেকে বড় অসুবিধাগুলোর মধ্যে একটা। এরপর আসে ব্যাকবোন কেবল বা ট্রাঙ্ক কাকে বলে। আমরা বাস টপোলজিতে জেনেছিলাম এখানে ব্যাকবোন কেবল ব্যবহার করে। কি বলছে? নেটওয়ার্ক টপোলজির জগতে, বিশেষ করে বাস টপোলজির ক্ষেত্রে, এই ব্যাকবোন কেবল বা ট্রাঙ্ক হলো সেই প্রধান এবং
দীর্ঘ তার বা মাধ্যম, যার মাধ্যমে নেটওয়ার্কে যুক্ত সমস্ত ডিভাইসগুলো একে অপরের সঙ্গে তথ্য আদান প্রদান করতে পারে। সহজ কথায় এটিকে একটি নেটওয়ার্কের মেরুদণ্ড বলা হয় বা মূল রাস্তা হিসেবে কল্পনা করা যায়, যার উপরে ডিপেন্ড করে কিন্তু ডেটা ট্রান্সমিটগুলো হয়ে থাকে। এরপরে সে স্টার টপোলজি। স্টার টপোলজি মানেই আমরা বুঝতে পারছি এমন কোনো একটা টপোলজি যেটা আকৃতি অনেকটা স্টারের মতো। যেমন দেখতে পাচ্ছ এখানে প্রচুর কম্পিউটার আছে, মাঝখানে একটা ডিভাইস আছে, আর প্রতিটার সঙ্গে দেখো এরকম তারের মাধ্যমে কানেক্ট আছে, দেখতে অনেকটা স্টারের মতো, তাই এটাকে স্টার টপোলজি বলা হয়। কি বলা হলো? এই প্রকার টপোলজিতে একটি কেন্দ্রীয় মাধ্যম থাকে, যাকে নেটওয়ার্ক টপোলজির ভাষায় কি বলা হয়? হাব। এই যে এই ডিভাইসটা, এটাকে বলা হয় হাব। এর আগের চ্যাপ্টারে তোমরা হাব সুইচ সম্পর্কে জেনেছিলে। এবার স্টার টপোলজির ক্ষেত্রে আগেকার দিনে হাব ব্যবহার করা হতো, এখন কিন্তু হাব ব্যবহার করা হয় না, সুইচও ব্যবহার করা হতে পারে। তো এটা হাব বা সুইচ যে কোনো একটা। তার মধ্যে কি এরকম একটা কেন্দ্রীয় যন্ত্র থাকে। অন্য কম্পিউটারগুলি যাকে আমরা নোড বলি, নোড মনে রাখবে, নোড মানে বলা হয় কি এই নেটওয়ার্ক ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যে ডিভাইসটা থাকে তাকেই বলা হয় নোড। যেমন কোনো একটা কম্পিউটার বা কোনো একটা ল্যাপটপ, কোনো একটা প্রিন্টার। অন্য কম্পিউটারগুলি এই কেন্দ্রীয় মাধ্যমের সঙ্গে যুক্ত থাকে। এবার কি হয়, এই কেন্দ্রীয় যে যন্ত্র থাকে এই যন্ত্রের সঙ্গে এই প্রতিটা নোড দেখো এই তারের মাধ্যমে যুক্ত হয়, যুক্ত হয়ে একটা স্টার আকৃতি নেয়, তাই কি বলা হয়? এটাকে একটা স্টার টপোলজি বলা হয়। এবার তথ্য প্রেরণের পদ্ধতি, কিভাবে এখানে তথ্য প্রেরণ করা হয়। সবার প্রথমে ধরো এই কম্পিউটারের কাছে কোনো ধরনের ডেটা ট্রান্সমিট করতে যাচ্ছে। কি করবে এই কম্পিউটারটা? এই হাবে বা সুইচ যে ডিভাইসটাই থাকুক না কেন অ্যাজ আ মিডল ডিভাইস, তার কাছে ডেটাটা পাঠাবে। সেখান থেকে ম্যাক অ্যাড্রেস চেক করে যে রিসিভার যে কম্পিউটারটা তার কাছে ডেটা পাঠিয়ে দেবে। এবার হাব হলে কি হবে, সুইচ হলে কি হবে? হাব হলে তোমরা জানো ও ব্রডকাস্ট করবে, অর্থাৎ এর যে ডেটাটা পাঠাচ্ছে সেই ডেটাটা সবার কাছে ট্রান্সমিট করে দেবে। যদি সুইচ ব্যবহার করা হয় অ্যাজ আ মিডল ডিভাইস, তাহলে কি হবে, এই কম্পিউটার যে ডেটাটা পাঠাবে শুধুমাত্র সেই পার্টিকুলার রিসিভারের কাছেই পাঠাবে যাকে পাঠাতে চাই। এবার স্টার টপোলজির সুবিধা এবং অসুবিধা। সবার ফার্স্ট সুবিধা, নোড বিশ্লেষণকরণের সুবিধা। নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কোনো কম্পিউটার খারাপ হয়ে গেলে পুরো সিস্টেমটা অচল হয়ে পড়বে না, শুধুমাত্র সেই কম্পিউটারটা ডেটা পাবে না বা সেই কম্পিউটারের ডেটা ট্রান্সমিট করতে পারবে না। ত্রুটি নির্ধারণের সুবিধা, এখানে যদি কোনো ধরনের কম্পিউটার খারাপ হয় তাহলে সেটাকে খুব ইজিলি ধরা যাবে, বা যদি হাবটা খারাপ হয় তাহলে কিন্তু ইজিলি আইডেন্টিফাই করা যাবে। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ, তথ্য আদান প্রদান থেকে শুরু করে যাই হোক না কেন সমস্ত কিন্তু এই কেন্দ্রীয় যে যন্ত্রটা থাকে তার মাধ্যমেই হয়। তো আমরা কি করতে পারি, ওই কেন্দ্রীয় যন্ত্রটার মাধ্যমে সমস্ত কিছুকে কন্ট্রোল করতে পারি। অসুবিধা, কেন্দ্রীয় ডিভাইসের ওপর নির্ভরশীল, যেহেতু পুরো নেটওয়ার্ক সিস্টেমটা চলে ওই একটা হাব বা সুইচের মানে সেন্ট্রালাইজ ডিভাইসের ওপরে, তার জন্য ওটা যদি খারাপ হয় তাহলে কিন্তু পুরো নেটওয়ার্কটা, এন্টায়ার যে নেটওয়ার্কটা সেটা পুরোই ডিস্টার্ব হবে। বেশি খরচ, এখানে অনেক বেশি তারের প্রয়োজন হয়, অনেক বেশি ডিভাইসের প্রয়োজন হয়। যত একটু আগে তোমরা যেমন অ্যাডভান্টেজ থেকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণ জাতীয় কাজ করার জন্য তোমাকে কিন্তু কস্টলি সুইচ ব্যবহার করতে হবে। তো সেই ধরনের ক্ষেত্রে এর খরচা অনেক বেশি হয় অ্যাজ কম্পেয়ার টু বাস টপোলজি। এবার আসলে রিং টপোলজি। রিং এর মতো এরকম গোল হয় তাই এটাকে কি বলা হয়, রিং টপোলজি। এখানে কোনো কেন্দ্রীয় ডিভাইস থাকে না, প্রতিটা কম্পিউটার তার পাশের যে কম্পিউটার সেগুলোর সঙ্গে এরকম যুক্ত থাকে। রিং টপোলজিতে কি বলছে, এই টপোলজিতে কম্পিউটারগুলি একটি মাত্র কেবলের মাধ্যমে চক্রাকার বা রিং আকারে সজ্জিত থাকে। এখানে বাস টপোলজির মতো কোনো মুক্ত জায়গা থাকে না, মানে বাস টপোলজিতে দেখে যে দুটো প্রান্ত মুক্ত থাকে, ফাঁকা থাকে, যার মাধ্যমে যাতে ডেটা লস না হয় তাই টার্মিনেটর ব্যবহার করা হয়। কিন্তু এখানে সেটা মুক্ত থাকে না, এটা চক্রাকারে পুরো গোলভাবে থাকে। কম্পিউটারগুলি বৃত্তাকার ছাড়াও আয়তাকার, উপবৃত্তাকার বা অন্য কোনো আকারে কিন্তু হতে পারে, কিন্তু অবশ্যই ক্লোজ লুপ হতে হবে, মানে কোনো জায়গা ফাঁকা থাকলে হবে না, সেটা পুরোপুরি কোনো না কোনো জায়গা থেকে আটকানো হতেই হবে, তখনই কি একটা রিং টপোলজি হবে। তথ্য প্রেরণের পদ্ধতি কি হয়, এখানে টোকেন পাসিং নামে একটা পদ্ধতির মাধ্যমে কিন্তু তথ্য প্রেরণ হয়। ধরো এই যে ওয়ার্ক স্টেশন এ ধরো এই সার্ভার এর কাছে কোনো ডেটা পাঠাতে যাচ্ছে, কি করবে, ওয়ার্ক স্টেশন এ চেক করবে আগে ডেটা কোন দিকে যাবে। ধরো এই দিক দিয়ে ডেটা ঘুরছে, অর্থাৎ ক্লক ওয়াইজ ডেটা ঘুরছে, তাহলে ও প্রথম ডিভাইসটাকে পাঠাবে, তারপরে আরেকটা ডিভাইসকে, তারপরে আরেকটা ডিভাইস, তারপরে একটা, এরকম এরকম করে টোকেন পাসিং করতে করতে এর কাছে ডেটাটা পৌঁছে দেবে। তাই কি বলছে রিং টপোলজির, তাই বলছে রিং টপোলজিতে তথ্য প্রেরণ টোকেন পাসিং পদ্ধতির মাধ্যমে হয়। একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য পাঠাতে চাইলে প্রথমে তা পরবর্তী কম্পিউটারের কাছে যায়, মানে পরের কম্পিউটারের কাছে যায়। সেই কম্পিউটারটি মেসেজটি তার জন্য কিনা তা যাচাই করে, অর্থাৎ চেক করবে। যদি না হয় তাহলে সেই মেসেজটি পরবর্তী কম্পিউটারকে পাঠিয়ে দেয়, মানে তোমাকে কোনো ডেটা পাঠানো হলো, যদি সেটা তোমার হয় তাহলে তুমি তোমার কাছে রেখে দিলে, না আর পছন্দ হলে তোমার পাশে যে আছে তাকে পাঠিয়ে দিলে। এইভাবেই মেসেজটি ঘুরতে ঘুরতে গন্তব্যের কাছে পৌঁছে যায়। এবার রিং টপোলজির সুবিধা এবং অসুবিধা। সবার ফার্স্ট সুবিধা, কেবলের দৈর্ঘ্য কম, যেহেতু এখানে একটা মাত্র তারের মাধ্যমে পুরো ডিভাইসটাকে বা পুরো স্ট্রাকচারটা তৈরি হয়, তাই এখানে তারের খরচা কিন্তু অনেকটা কম হয়। রিপিটারের কাজ, কেন রিপিটারের কাজ, আমরা খুব ভালো করে জানি প্রতিটা নেটওয়ার্ক সিগন্যাল একটা টাইম পরে গিয়ে কি ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে সেটাকে রিপিটার বা অ্যাম্পলিফায়ার দিয়ে চার্জ আপ করতে হয়।
যেহেতু এখানে প্রতিটা সিগন্যাল পাশের কম্পিউটারের কাছে পৌঁছে যাচ্ছে আর কম্পিউটার অ্যাজ আ তোমার রিপিটারের কাজ করছে, তাই সিগন্যালটা কোনো সময় দুর্বল হয়ে পড়ছে না, সবসময় হাই ফ্রিকোয়েন্সিতে কিন্তু রিসিভার কাছ থেকে সেন্ডারের কাছে পৌঁছাচ্ছে বা সেন্ডারের কাছ থেকে রিসিভারের কাছে পৌঁছে যাচ্ছে। এবার এর সব থেকে বড় অসুবিধাগুলো কি কি? নোড বিকল হলে সমস্যা, মানে এখানে তো প্রতিটা কম্পিউটার আরেকটা কম্পিউটার সঙ্গে পাশাপাশি যুক্ত আছে। বাই চান্স যদি কোনো একটা কম্পিউটার খারাপ হয়ে যায়, ধরো এই যে পুরো সিস্টেমটা, এই যে সার্ভার 1 যে কম্পিউটারটা আছে এটা খারাপ হয়ে গেল, তাহলে কিন্তু পুরো এই রিং টপোলজিটা ধরে নষ্ট হয়ে যাবে, কারণ এখানে একটা সাইড থেকেই কিন্তু ডেটা ট্রান্সমিট হয়। এরপরে বলছে গঠনের পরিবর্তন কঠিন, মানে এখানে যে কটা কম্পিউটার বা যে কটা ডিভাইস নিয়ে একবার একটা রিং টপোলজি তৈরি করা হয়, সেখানে নতুন করে কোনো ডিভাইস অ্যাড করা কিন্তু খুব চাপের হয়। তাহলে সেটার জন্য তার বাড়াতে হবে, নতুন করে আবার এই আর্কিটেকচারটা সেট আপ করতে হবে, মানে এটা স্কেলেবল খুবই কঠিন বা ইম্পসিবল টাইপের। জটিল হার্ডওয়্যার, এই ধরনের রিং টপোলজি করতে গেলে অনেক জটিল হার্ডওয়্যারের প্রয়োজন হয়। এরপর আসে ট্রি টপোলজি, বলতে কি বোঝানো হয়? ট্রি টপোলজি অনেকটা এরকম গাছের মতো দেখতে হয়, একটা মেন সার্ভার থাকে, তার সঙ্গে অন্যান্য ছোট ছোট নোডগুলো থাকে, এরকম ভাবে ট্রি টপোলজি হয়ে থাকে, তাই এটাকে বলা হয় ট্রি টপোলজি। এই প্রকার টপোলজিতে মূল কম্পিউটারের সঙ্গে অন্যান্য কম্পিউটার বা নোডগুলি একটি বৃক্ষ বা উদ্ভিদের ন্যায় জ্যামিতিক বিন্যাসে যুক্ত থাকে। এই টপোলজির প্রথম স্তরে মূল বা কেন্দ্রীয় মেশিনটি থাকে, একটা সার্ভার মেশিন থাকে বা অ্যাডমিন মেশিন থাকে। দ্বিতীয় স্তরে নোড বা শাখাগুলি থাকে। তৃতীয় স্তরে সেই নোডের পরবর্তী নোডগুলো থাকে, এরকম কি করে একটা ট্রি আকার নেয়। যেমন দেখো এখানে একটা মেন সার্ভার আছে, ওখান থেকে দুটো সুইচ সেট আপ করা আছে, সুইচের সঙ্গে দেখো এখানে প্রচুর কম্পিউটার প্রিন্টার সেট আপ করা আছে, তাদের সঙ্গে আরো কম্পিউটার, তাদের সঙ্গে দেখো এখানে আরো কম্পিউটার সেট করেছে। এইভাবে কি একটা ট্রি আকার নিচ্ছে বা গাছের আকার নিচ্ছে। এবার তথ্য প্রেরণের পদ্ধতি কি হয়? ট্রি টপোলজিতে তথ্য কেবলের মাধ্যমে সমস্ত নোডের কাছে পৌঁছায়। পয়েন্ট টু পয়েন্ট পদ্ধতিতে এখানে তথ্য প্রেরণ কিন্তু হয়। ধরো আমি এর কাছ থেকে কোনো ডেটা এর কাছে পাঠাতে পারবো, তাহলে কিভাবে? এই দেখো এখান থেকে একটা সুইচ আছে, এই সুইচ থেকে এই সুইচ, ওখান থেকে এখানে পৌঁছে যাচ্ছে, এরকম ভাবে পয়েন্ট টু পয়েন্ট ডেটা কমিউনিকেশন হয়, এখানে মাঝখানে কোনো মিডিলম্যান থাকে না। ট্রি টপোলজির সুবিধা এবং অসুবিধা উল্লেখ করো। ট্রি টপোলজির সুবিধা, সবার ফার্স্ট সুবিধা বিস্তৃতি। এই নেটওয়ার্ক টপোলজিতে অনেক দূর পর্যন্ত বিস্তার করা সম্ভব। নোড যোগ করার সুবিধা, এখানে খুব ইজিলি আমরা কোনো নতুন ডিভাইসকে যোগ করতে পারবো। এরপরে আসে অসুবিধা, সুবিধা থাকলে তো অসুবিধা থাকবে। সবার ফার্স্ট অসুবিধা কি বলছে? কেন্দ্রীয় মেশিনের ওপর নির্ভরশীল। এখানে এই যে সার্ভারের ওপরে পুরো স্ট্রাকচারটা কিন্তু নির্ভরশীল, যদি সার্ভারটা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু পুরো স্ট্রাকচারটাই বা পুরো টপোলজিটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। গতি হ্রাস, অনেক দূরত্ব পর্যন্ত যেহেতু এটা বিস্তৃত থাকে, তাই কি হয় এখানে একটা টাইম পরে গিয়ে গতি আস্তে আস্তে কমতে থাকে। জটিল সংগঠন, ভালো করে দেখেই বুঝতে পারছো এতগুলো টপোলজি করলে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট জটিল টপোলজি কিন্তু এটা ট্রি টপোলজি। প্রচুর কমপ্লেক্স মেশিন আছে, প্রচুর নোড আছে, তো এর কি জটিলতা অনেক বেশি। একটা প্রফেশনাল নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার না থাকলে এটা কিন্তু হ্যান্ডেল করতে পারবে না। এরপর আসে মেশ টপোলজি, এটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই, কিন্তু তোমাদের এটা জেনে রাখাটা দরকার খুব, মানে খুবই একটা ইম্পর্টেন্ট টপোলজি এটা। মেশ টপোলজিটা কি হয়? যেখানে দেখতে পাচ্ছ প্রতিটা কম্পিউটার এক একটা তার পাশে যে কম্পিউটার আছে তার সঙ্গে দেখো ইন্ডিভিজুয়াল তারের মাধ্যমে যুক্ত। মানে বাই চান্স ধরো এই কম্পিউটারের সঙ্গে এই কম্পিউটার কমিউনিকেট করতে পারছে না, তাহলে এ কি করবে? এই ডেটাটা একে পাঠাবে, এ আবার এই ডেটাটা এখানে পাঠিয়ে দেবে, যাতে কোনোভাবে ডেটা ইন্টারাপশন না হয়। মেশ টপোলজি কাকে বলে? মেশ টপোলজি হলো এমন একটি নেটওয়ার্ক ব্যবস্থা যেখানে প্রতিটি কম্পিউটার বা নোড নেটওয়ার্কের অন্তর্গত অন্য সকল কম্পিউটারের সঙ্গে সরাসরি অর্থাৎ পয়েন্ট টু পয়েন্ট ভাবে যুক্ত। এখানে কোনো ধরনের সার্ভার মডেল কিন্তু কাজ করে না, মানে কেন্দ্রীয় ডিভাইস থাকে না। এই টপোলজিতে ডেটা আদান প্রদানের জন্য কোনো কেন্দ্রীয় হাব বা সুইচ থাকে না বা কোনো সার্ভার থাকে না। প্রতিটি নোড একে অপরের সঙ্গে সংযুক্ত থাকায় তথ্যের জন্য একাধিক পথ এদের কাছে থাকে। একটা পথ খারাপ হয়ে গেলে বাকি অন্য পথ দিয়ে কিন্তু এরা ডেটা ট্রান্সমিট করতে পারবে। মেশ টপোলজি কত প্রকার ও কি কি? মেশ টপোলজি বেসিক্যালি দুই প্রকারের হয়, একটা হলো পূর্ণ মেশ টপোলজি আর একটা হলো পার্শিয়াল বা আংশিক মেশ টপোলজি। এই ধরনের টপোলজি অর্থাৎ ফুল মেশ টপোলজিতে, এই ধরনের টপোলজিতে নেটওয়ার্কের প্রতিটি নোড অন্যান্য সমস্ত কম্পিউটারের সঙ্গে একে অপরের সঙ্গে যুক্ত থাকে। এর ক্যালকুলেশন কিরকম হয়? টোটাল যে কম্পিউটার তার সঙ্গে -1, এটা করলে আমরা বুঝতে পারবো কতগুলো তার লাগবে। ধরো এখানে টোটাল কম্পিউটার কটা আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা কম্পিউটার। 8-এর সঙ্গে -1 করে দাও, তার মানে প্রতিটা কম্পিউটার 7টা করে কমিউনিকেশন লাইন থাকবে। এরপরে আংশিক মেশ টপোলজি বা পার্শিয়াল মেশ টপোলজি, এই টপোলজিতে নেটওয়ার্কের কিছু নোড অন্য সমস্ত নোডের সঙ্গে যুক্ত থাকলেও কিছু নোড শুধুমাত্র সেই নোডের সঙ্গেই যুক্ত থাকে যেগুলোর সাথে তাদের বেশি তথ্য আদান প্রদান করা হয়। মানে এখানে প্রতিটা কম্পিউটার একে অপরের সঙ্গে যুক্ত হয় না, শুধুমাত্র সেগুলোর সঙ্গেই যুক্ত থাকে যেগুলোর সঙ্গে এরা সব থেকে বেশি ডেটা আদান প্রদান করবে। এতে কি হয়? এটা কস্ট এফিসিয়েন্সি বেড়ে যায়। মেশ টপোলজির সুবিধা এবং অসুবিধা, সবার ফার্স্ট সুবিধা, অত্যন্ত নির্ভরযোগ্য অর্থাৎ হাই রিলায়েবিলিটি। যেখানে
এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সঙ্গে কমিউনিকেট করার জন্য তাদের চ্যানেল আছে। তাই একটা চ্যানেল যদি খারাপ হয়ে যায় অন্য চ্যানেলে ঠিক ডেটা কমিউনিকেট হবে। তাই এর জন্য প্রচন্ড রিলায়েবল হয় এগুলো। দ্রুত গতি সম্পন্ন, যেহেতু এখানে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে কমিউনিকেট হয় তার জন্য কি হয়, এর গতি অনেক বেশি হয়। নিরাপত্তা এবং গোপনীয়তা, তো এখানে কোনো ধরনের মিডল কম্পিউটার থাকে না বা অন্য কোনো ডিভাইস থাকে না, তাই এর গোপনীয়তা কিন্তু অনেক ভালো থাকে, অর্থাৎ ডেটা গোপনীয়তা যেটাকে বলে। ত্রুটি নির্ণয় করা, এখানে খুব ইজিলি ত্রুটি খুঁজে বার করা যায় যে কোথায় সমস্যা হয়েছে বা কোন কেবেলে সমস্যা হয়েছে। অসুবিধাগুলো অত্যন্ত ব্যয়বহুল, প্রতিটা কম্পিউটারে প্রচুর তার প্রয়োজন হয়, তাই এগুলো প্রচুর ব্যয়বহুল হয়। জটিল স্থাপন প্রক্রিয়া, ইনস্টলেশন কিন্তু প্রচুর কমপ্লেক্স হয়, তোমরা ছবিতে দেখেই বুঝতে পারছো ওয়ান অফ দ্য কমপ্লেক্স ইনস্টলেশন কিন্তু এখানেই আছে। এরপরে অধিক রক্ষণাবেক্ষণ, প্রফেশনাল লোক ছাড়া এই ধরনের জটিল নেটওয়ার্ক কিন্তু বা এই ধরনের জটিল টোপোলজি কিন্তু মেনটেন করা সম্ভব না। পাওয়ারের প্রয়োজনীয়তা, প্রতিটি সংযোগ চালু রাখার জন্য বেশি পরিমাণে এখানে বিদ্যুৎ কিন্তু খরচ হবে। এরপরে আসে হাইব্রিড টোপোলজি কাকে বলে। হাইব্রিড টোপোলজি কিরকম, প্রচুর স্টার টোপোলজি বা মেশ টোপোলজি বা রিং টোপোলজি সমস্ত কিছুকে একসঙ্গে নিয়ে গঠিত হয় যে ধরনের টোপোলজি তাকে বলা হয় হাইব্রিড টোপোলজি। এই পার্টিকুলার টোপোলজিতে অনেক কিছু থাকতে পারে, যেমন এখানে দেখতে পাচ্ছ একটা স্টার টোপোলজি, এখানে একটা স্টার, এখানে স্টার, এখানে স্টার। এখানে দেখো নাম উল্টোপাল্টা দেখে মনে হতেই পারে, কারণ কি এটা এআই এর মাধ্যমে তৈরি হয়েছে ছবিটা, তাই নাম দেখতে যেও না। এখানে দেখো একটা বাস টোপোলজি আছে, এখানে একটা রিং টোপোলজি আছে, এখানে আবার মেশ টোপোলজির মতো রয়েছে, তো এগুলো দেখতেই পাচ্ছ। তো হাইব্রিড টপোলজি কাকে বলে, বলছে যখন দুটি বা তার বেশি ভিন্ন ধরনের বেসিক টপোলজি, অর্থাৎ যে আমরা পড়লাম বাস টপোলজি, রিং টপোলজি, মেশ টপোলজি গুলো একত্রিত হয়ে একটি নতুন বা অপেক্ষাকৃত জটিল নেটওয়ার্ক তৈরি করে, তখন সেই নেটওয়ার্ক টপোলজিকে হাইব্রিড টপোলজি বলা হয়। সহজ কথায় এটি হলো একটি ভিন্ন টপোলজির একটি মিশ্রণ, যা প্রতিটি টপোলজি সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে বৃহৎ আকারে নেটওয়ার্ক তৈরি করে। হাইব্রিড টপোলজির সুবিধা এবং অসুবিধা, সবার ফার্স্ট সুবিধা নমনীয়তা, অর্থাৎ ফ্লেক্সিবল। যেহেতু এখানে অনেক ধরনের টোপোলজিকে আমরা একসঙ্গে ব্যবহার করতে পারি, তাই আমরা খুব ইজিলি এখানে কোনো ধরনের নোড যোগ করতে পারবো, রেস্ট্রিকশন দিতে পারবো, বাদ দিয়ে দিতে পারবো। নির্ভরযোগ্যতা, এগুলো প্রচুর হাইলি রিলায়েবল হয়, যেহেতু এখানে অনেক ধরনের টোপোলজি, যেখানে আমার ধরো হাইলি রিলায়েবল দরকার সেখানে আমি কোনো স্টার টোপোলজি ব্যবহার করবো বা মেশ টোপোলজি ব্যবহার করবো। যেখানে আমার মনে হবে যে আমার এখানে ডেটা প্রেরণের যদি কোনো ক্ষতিও হয় তাতে আমার অসুবিধা নেই, সেখানে আমি বাস টোপোলজি ব্যবহার করবো আমার খরচা কমানোর জন্য। প্রসারণ যোগ্যতা, তার স্কেলেবিলিটি, এখানে আমাদের প্রয়োজন মতো আমরা যে কোনো কম্পিউটার অ্যাড করতে পারবো বা সরিয়ে দিতে পারবো। বিভিন্ন নেটওয়ার্কের সমন্বয়, যেহেতু এখানে নানা ধরনের টপোলজি ব্যবহার হচ্ছে, তাই তাদের ইন্ডিভিজুয়াল যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা নানা ধরনের অ্যাডভান্টেজ নিতে পারবো। অসুবিধা, জটিল ডিজাইন, এই ছবি দেখেই তোমরা বুঝতে পারছো সব থেকে কমপ্লেক্স কিন্তু এই হাইব্রিড টপোলজি হয়, এখানে মাল্টিপল টাইপের ডিভাইস থাকে, মাল্টিপল টাইপের টোপোলজি ব্যবহার করা হয়, তাই এর ডিজাইনটা অনেক বেশি জটিল হয়। অধিক ব্যয়বহুল, অনেক ধরনের টোপোলজি এখানে একসঙ্গে ব্যবহারের জন্য এগুলো কিন্তু অনেক বেশি কস্টলি হয়, আর জটিল ব্যবস্থাপনা বা মেনটেনেন্স, এর ম্যানেজমেন্ট করা কিন্তু অনেক বেশি জটিল হয়, মানে রক্ষণাবেক্ষণ করা অনেক জটিল হয়। প্রফেশনাল নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যারা, তারাই একমাত্র পারবে। এই হলো তোমাদের লাস্ট টপোলজি, হাইব্রিড টপোলজি, যেখানে তোমরা জানলে অনেকগুলো টপোলজি নিয়ে গঠিত হয় যে ধরনের টপোলজি সেটাকে হাইব্রিড বলে। তারপরে আসলো মেশ টপোলজি, মেশ টপোলজি তোমরা জানতে পারলে একটা কম্পিউটারের সঙ্গে ডাইরেক্টলি কমিউনিকেট করেছে, যে কটাই থাকুক না কেন প্রতিটার জন্য ইন্ডিভিজুয়াল তার থাকবে। তার আগে জেনেছিলে তোমরা ট্রি টপোলজি, এরকম গাছের মতো দেখতে লাগে, একটা সেন্ট্রাল ডিভাইস থাকে, তার উপরে ডিপেন্ড করে এরকম নানা ধরনের কম্পিউটারগুলো যোগ করা হয়। তার আগে তোমরা জেনেছিলে রিং টপোলজি, রিং এর মতো এরকম চক্রাকারে হয়, তাই সেটাকে বলে রিং টপোলজি। তারপরে তোমরা জেনেছিলে স্টার টপোলজি, মাঝখানে একটা কেন্দ্রীয় যন্ত্র থাকে, তার সঙ্গে বাকি সমস্ত কম্পিউটারগুলো যুক্ত থাকে, তাই এটাকে স্টার টপোলজি বলে। আর সবার ফার্স্টে তোমরা জেনেছিলে বাস টপোলজি, যেখানে এরকম একটা ব্যাকবোন কেবল থাকে যার সঙ্গে প্রতিটা ডিভাইস যুক্ত থাকে। এই হলো তোমাদের টোটাল 6টা নেটওয়ার্ক টপোলজি। এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, বলতেই পারে বাস টপোলজি কাকে বলে, সেটাকে বুঝিয়ে দাও, তার সুবিধা অসুবিধা এরকম টাইপের। তো যদি কোনো ধরনের ডাউট থাকে এই ভিডিওতে, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।